শুভেচ্ছা দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। দর্শক, সারা পৃথিবীর মতো বাংলাদেশেও বাড়ছে অসংক্রামক রোগ। ঘরে ঘরে আমরা ডায়াবেটিস কিংবা হৃদরোগের খবর পাচ্ছি, কখনো কখনো বন্ধুবান্ধব অথবা পরিচিত মহলে শুনছি ক্যান্সারের খবর। এরকম প্রেক্ষিতে কি করণীয় বাংলাদেশের? আমরা কি ধারায় আগালে এই রোগের ব্যবস্থাপনায় সফলতা অর্জন করব, সেই প্রশ্নের উত্তর খুঁজব আজকে। এ প্রসঙ্গে কথা বলার জন্য দুজন বিশেষজ্ঞ আমাদের সাথে যুক্ত হয়েছেন, যারা গবেষণা এবং রোগ ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে যুক্ত আছেন দেশে এবং বিদেশে। স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর রুহুল আবিদকে। তিনি প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট হেলথ অ্যান্ড এডুকেশন ফর অল হাইফা, এবং তিনি সহযোগী অধ্যাপক এলপার্ট মেডিকেল স্কুল, ব্রাউন বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র। ডক্টর রুহুল আবিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন অধ্যাপক মোহাম্মদ রোবেদ আমিন। তিনি লাইন ডিরেক্টর, নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল, স্বাস্থ্য অধিদপ্তর। ডক্টর মোহাম্মদ রোবেদ আমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ ডক্টর মুস্তাক, আমাকে আমন্ত্রণ জানার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। আমি প্রথমে স্টুডিওতে ডক্টর রুহুল আবিদ আপনাকে দিয়ে শুরু করি, যে এই যে অসংক্রামক ব্যাধি যেটাকে বলি, অনেক সময় ক্রনিক ডিজিজ বলা হয়, দীর্ঘমেয়াদী রোগ বলা হয়, এর ভিতরে কোন কোন অসুখ আসলে অন্তর্ভুক্ত? এর ভিতরে আপনার অসংক্রামক রোগের ভিতরে প্রধান হচ্ছে আপনার উচ্চ রক্তচাপ, বহুমূত্র যেটা, ডায়াবেটিস, হাইপারটেনশন, তারপর অ্যাজমা, শ্বাসকষ্ট, সিওপিডি বলে আরেকটাকে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, লাঙের, ফুসফুসের। এছাড়া আপনার আরও অনেক অসুখ আছে যেগুলো সংক্রামক না। তার মধ্যে আরেকটা হচ্ছে ক্যান্সার। ক্যান্সার একটা বড় অংশ কিন্তু মানে নন কমিউনিকেবল ডিজিজের। তো দীর্ঘমেয়াদী অসুখগুলো যেগুলো আমরা আগে জানতাম যে সংক্রামক, যেগুলো যেমন ডায়রিয়া, কোনো জ্বর কাশি হলো, ইনফেকশন, এগুলো হচ্ছে তো সংক্রামক, একজন থেকে আরেকজন হতে পারে। ইভেন কোভিড-19 প্যান্ডেমিক, সবই সংক্রামক। কিন্তু দীর্ঘমেয়াদী যেগুলো অসংক্রামক, এগুলো সাধারণত দীর্ঘমেয়াদী, এবং এগুলার এখন পর্যন্ত এদের বেশিরভাগ এর কিন্তু কোনো চিকিৎসা হয়নি যে কিওর করে দেওয়া যাবে, একদম ভালো করে দেওয়া যাবে। এই জন্য এগুলো দীর্ঘমেয়াদী। এদেরকে ম্যানেজ করে রাখতে হয় আপনার একটা নির্দিষ্ট ওষুধ দিয়ে, জীবন পদ্ধতির পরিবর্তন করে। তো এই জন্য এদেরকে বলা হয় দীর্ঘমেয়াদী অসুখ বা ক্রনিক ডিজিজ। আর নন কমিউনিকেবল বা অসংক্রামক, যেহেতু এগুলো একজন থেকে আরেকজনে যায় না, কিন্তু এরা আবার আপনার নিঃশব্দে ওই ব্যক্তিকে কিন্তু ঠিকই শেষ করে দিতে পারে, মানে এদেরকে সাইলেন্ট কিলার বলা হয়। যেটি অনেকেই বলছেন বা গবেষণার অনেক তথ্যে আসছে যে পৃথিবীব্যাপী নাকি এ ধরনের রোগের প্রাদুর্ভাব বেড়েছে। এটি কতখানি সত্যি এবং সেটি কি হারে আসলে বেড়েছে? এটি খুবই সত্যি যে আসলে বাড়ছে। একটা হলো যে আপনার যখন সংক্রামক রোগ ছিল বেশি, মনে করেন, তখন আপনার কিন্তু অনেক মৃত্যু হার ছিল। যেমন আগে আমরা জানতাম কলেরা, ডায়রিয়া, যেগুলো এখন অনেক নিয়ন্ত্রণে চলে এসছে, তো এগুলোর জন্য মৃত্যুহার ছিল। তারপরে যখন ভ্যাকসিন হওয়ার আগে ইপিআই, যেটা বাচ্চাদের যে টিকা দেওয়া হয়, শিশু মৃত্যুর হার অনেক বেশি ছিল। ওগুলো কিন্তু সংক্রামক, যে মাম্পস, মিজলস, রুবেলা, আমরা যেগুলো জানি, হুপিং কাফ, যেগুলো এখন নিয়ন্ত্রণ হয়ে গেছে ভ্যাকসিনের জন্য এবং জীবন পদ্ধতির উন্নয়নের জন্য। মানে সবখানে তো একটু জীবন পদ্ধতি উন্নয়ন হচ্ছে, মানুষের অ্যাওয়ারনেস, সচেতনতা বাড়ছে, এইভাবে কিন্তু অনেক উন্নতি হয়েছে। স্যানিটেশন, যেমন এই যে স্যানিটারি টয়লেট, এগুলো হওয়াতে পুরো দেশ জুড়ে, পুরো পৃথিবী জুড়েই একটা উন্নতি এসছে কিন্তু আপনার সংক্রামক রোগের ক্ষেত্রে। কিন্তু অসংক্রামক রোগটা দুইটা কারণে। একটা হলো আমরা যেমন ধরেন আপনার সংক্রামক রোগটা কমে যাওয়াতে অসংক্রামক রোগ বেশি দেখতে পাচ্ছি, এটা একটা। আরেকটা হচ্ছে যেহেতু উন্নত ডায়াগনোসিস এবং আর্লি ডিটেকশন, তারপরে আপনার ট্রিটমেন্ট, এগুলো যেহেতু উন্নত হয়েছে, ওই জন্য আমরা ধরতেও পারছি বেশি। আরেকটা হচ্ছে জীবন পদ্ধতি, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে যখনই আপনার একটা দেশের ইকোনমি উন্নত হয়, তাদের সাথে সাথে দেখা গেছে মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, পশ্চিমা বিশ্বেও, যে তাদের কিন্তু এই দীর্ঘমেয়াদী অসুখগুলো বাড়তে থাকে। কারণ আপনার যত জীবন পদ্ধতি উন্নত হয়, তত আপনি ধরেন মানুষ একটু কম মুভ করে, মানে ফিজিক্যালি অ্যাক্টিভিটি কমে আসে। এখন যেমন রোবট দিয়ে অনেক কাজ হচ্ছে, কিন্তু তার আগে যদি আমরা আসি, আমরা হাঁটার জায়গায় গাড়ি নিচ্ছি, তাই না? তারপরে খেলার মাঠ চলে যাচ্ছে ডেভেলপমেন্টের জন্য, তাহলে ওই ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, ভিডিও গেমে বেশি চলে যাচ্ছে আমরা। তো এইসব বিভিন্ন কারণে, তারপরে খাদ্যাভ্যাস বিশাল একটা ব্যাপার, হ্যাঁ, এই অসচেতনতা যে আসলে কোনটা খেলে, এই যে ধরেন লিপিড রিচ বা চর্বি জাতীয় বা বেশি ফ্যাট রিচ খাবার যেগুলো, এগুলোর প্রতি একটা প্রবণতা দেখা যাচ্ছে। স্ন্যাক্স, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো যেগুলোকে আমরা জাঙ্ক ফুড বলি, ওই ধরনের খাবারে। তো খাদ্যাভ্যাস, জীবন পদ্ধতির পরিবর্তন, পুরোপুরি আপনার ইকোনমিক ডেভেলপমেন্ট, এগুলো সব মিলিয়ে
আসলে এটা বাড়ছে অসংক্রামক এবং রোগ আর্লি আসলেই ডিটেকশন। বেড়েছে। আসলেই তাহলে বেড়েছে বিষয়টি। এবার ডক্টর রুবেদ আমিন, আপনার কাছে আসি যে বৈশ্বিক পরিমণ্ডলে আমরা খানিকটা ধারণা নিলাম ডক্টর রুহুল আবিদের কাছ থেকে। বাংলাদেশে আসলে সংকটটা কতখানি বেড়েছে আগের তুলনায়? এখন আপনাদের কাছে তো ডেটা আছে, বছরের পর বছর ধরে আপনারা দেখছেন, কতখানি আমরা বিপদে পড়ছি এইসব অসংক্রামক বা দীর্ঘমেয়াদী রোগের কারণে? ধন্যবাদ। প্রথমে আমি বলবো যে অত্যন্ত সুন্দর করে রুহুল আমিন সাহেব বলেছেন। আমি বলি যে আমাদের প্রোগ্রামের আওতাধীনে কিন্তু অসংক্রামক রোগের যেসব ক্লাসিফিকেশন করা আছে প্রায় ১৮টা রোগ সংক্রান্ত বিষয় নিয়ে আমরা কিন্তু কাজ করি। এর মধ্যে আমরা এটাকে ভাগ করেছি এভাবে আরকি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী প্রথমগুলো আছে মেজর। মেজর মানে হচ্ছে যেমন ধরেন যাদের উচ্চ রক্তচাপ আছে, ডায়াবেটিস হয়ে গেছে, সিওপিডির কথা বলা হয়েছে এবং ক্যান্সার। এই ৪ টাকে আমরা আসলে বলি যে মেজর নন কমিউনিকেবল ডিজিজ অথবা অসংক্রামক রোগ। এর বাইরেও এখন কিন্তু মেন্টাল হেলথকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এটাও হয়তো মেজরের মধ্যে সামনে চলে আসতে পারে। কিন্তু এর পাশাপাশি অসংখ্য অসংক্রামক রোগ কিন্তু আমাদেরকে দেখতে হয়। যেমন ধরেন জেরিয়াট্রিক কেয়ার, বয়স্ক মানুষ, প্যালিয়েটিভ কেয়ার। ক্যান্সারের তো শুধু প্যালিয়েটিভ কেয়ার হয় না, অন্যান্য অনেকগুলো রোগেরই কিন্তু প্যালিয়েটিভ কেয়ারের প্রয়োজন। এয়ার কেয়ার আছে, ওরাল ক্যাভিটি কেয়ার আছে, থ্যালাসেমিয়া আছে, হেমোফিলিয়া আছে। ইনজুরি একটা অনেক বড় সমস্যা। আপনি দেখবেন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে বাংলাদেশে প্রতিনিয়ত অসংখ্য মানুষ মারা যায়। স্নেক বাইট আছে, সর্পদংশন, পয়জনিং, বিষক্রিয়াতে আক্রান্ত। ক্লাইমেট চেঞ্জ একটা আমাদের আছে, ইমার্জেন্সি কেয়ার আছে, ইমার্জেন্সি প্রিপেয়ারনেস রেসপন্স, এরকম অসংখ্য কম্পোনেন্ট। তো আমরা যেটা দেখেছি আরকি, একটা স্টাডি আছে আমেরিকান হেলথ মেট্রিক্স ইকোনমিক্স এ, মানে বাংলাদেশে যে তথ্য দেওয়া হচ্ছে ১৯৯০ সালে যেখানে সংক্রামক রোগ প্রথম ১০টা রোগের ৭ টাই ছিল, সেখানে এই ২০১৯ সালে যখন স্টেটমেন্টটা দেওয়া হয়, তখন প্রথম ৮টা রোগ ১০টার মধ্যেই কিন্তু আসলে অসংক্রামক রোগ। আচ্ছা। এবং এর মধ্যে এক নম্বরে পৌঁছে গেছে কার্ডিওভাস্কুলার ডিজিজ, অর্থাৎ হৃদরোগ এবং স্ট্রোকের কারণে যেসব কেসগুলো বেড়ে যাচ্ছে, এবং সেটার মূল কারণটা হচ্ছে কিন্তু হাইপারটেনশন এবং ডায়াবেটিস। এবং আমাদের এখানে যে গবেষণাগুলো আছে তাতে ন্যাশনাল পর্যায়ে আমি যে সার্ভে হয়েছে সেই তথ্য অনুযায়ী WHO তে আপনারা দেখতে পাবেন যে আমাদের বর্তমান যে রোগীগুলোর মৃত্যু হচ্ছে তার ৭০% মৃত্যু হচ্ছে কিন্তু আপনার অসংক্রামক রোগের কারণে। এবং এই ৭০% এর মধ্যে 34% মৃত্যু হচ্ছে শুধুমাত্র আপনার হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের কারণে। সেটা হলেও হয় যে কারণ বয়স্ক মানুষ যখন হবে আপনি সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করে ফেলবেন, মানুষজন তো অসংক্রামক রোগেই মারা হতে যাবে। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে প্রিম্যাচিউর ডেথ বলে একটা কথা আছে, মানে ৩০ থেকে ৭০ বছর বয়সে। এইখানে কিন্তু আমাদের মৃত্যুর সংখ্যা অনেক বেশি। আপনি যদি একটা সংখ্যায় শুনতে চান, এটা প্রায় ১,২০,০০০ মতো মৃত্যু হচ্ছে বাংলাদেশে প্রিম্যাচিউর ডেথ। মানে ৩০ থেকে ৭০ বছর বয়সী যারা হৃদরোগে অথবা স্ট্রোকের কারণে মারা যাচ্ছে। তো এইটা বোঝানো হচ্ছে যে মৃত্যু এবং একই সঙ্গে মরবিডিটি, মানে রোগ সংক্রান্ত বিষয়গুলা যে বেড়ে যাচ্ছে, দুইটাতেই কিন্তু বর্তমানে এখন অসংক্রামক রোগ বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে আছে। আচ্ছা। সেজন্যই আমরা আসলে চেষ্টা করছি এটাকে অ্যাড্রেস করার জন্য। অনেক ধন্যবাদ ডক্টর রুবেদ আমিন, চমৎকারভাবে বিষয়টি ফুটিয়ে তোলার জন্য যে বাংলাদেশ আসলে কোন জায়গায় অবস্থান করছে এইসব অসংক্রামক ব্যাধির ক্ষেত্রে। আমরা এই যে অসংক্রামক ব্যাধির যে ব্যবস্থাপনা, আপনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে কাজ করেছেন, বাংলাদেশেও আপনি এই যে হাইফা যে প্রতিষ্ঠান কথা বললাম তার সূত্রে কাজ করছেন। আমি যদি যুক্তরাষ্ট্রকে একটু উন্নত দেশের প্রতিনিধি হিসেবে চিন্তা করি, সেখানেও কিন্তু জীবনযাত্রার যেই পরিবর্তনের কথা বলছেন, খাদ্যাভ্যাস, জাঙ্ক ফুড সব কিছু সেখানে আছে এবং মানুষ নিচে আক্রান্ত হচ্ছে। অসংক্রামক ব্যাধির ব্যবস্থাপনায় তারা কী ধরনের উদ্যোগ নেন এবং সেখানকার একদম প্রমিনেন্ট ফিচারগুলো আসলে কী থাকে স্বাস্থ্য ব্যবস্থাপনা? আচ্ছা, এখানে একটা জিনিস থাকে যেটা আপনার অ্যাওয়ারনেস রেজ করা, যে সচেতনতা গড়ে তোলা স্কুলের বাচ্চাদের থেকে, ওটা ওরা করছে। কারণ আপনারা জানেন যে আমেরিকা হচ্ছে পৃথিবীতে যদি সবগুলো দেশ দেখেন তার মধ্যে ওবিসিটি বা ওভারওয়েট, যেতে স্থূলতা, ওজন বেশি, এটা আমেরিকাতে সবচেয়ে বেশি কিন্তু। এবং এটার অনেকগুলো কারণ আছে, যেমন আপনার যেমন জাঙ্ক ফুড একটা, হ্যাঁ, খুবই জনপ্রিয় বলা যায় ফাস্ট ফুড এটা। আর ওখানে আরেকটা ব্যাপার কাজ করে আমেরিকাতে, আমাদের এই জাঙ্ক ফুড বা এটা যেটা আপনার একটু কম পয়সায় ভালো খাবার পাওয়া যায়, যেগুলো আমরা জানি যে বিভিন্ন বড় বড় চেইন, আমি নাম বলবো না, বিভিন্ন বার্গার, পিৎজার, এদের। তো এগুলোতে আপনার দেখা গেছে যে আপনার যারা ইকোনমিক্যালি, অর্থনৈতিকভাবে অতটা সচ্ছল না আমেরিকাতে, প্রায় ১৫ থেকে ২০% লোক কিন্তু ইকোনমিক্যালি, মানে অর্থনৈতিকভাবে অসচ্ছল ওখানে। হ্যাঁ, যদিও আমেরিকা এত বড়, ওখানে কিন্তু অনেক বৈষম্য। তো এরা বেশি ওই কম পয়সার ওই ফুডগুলো খেতে হয়। তো তখন এগুলোতে অনেক ক্ষতিকর উপাদান থাকে, যার ফলে তাদের ভেতরে স্থূলতা সবচেয়ে বেশি। এমনি
ইন জেনারেল আছে, কিন্তু ওই জায়গাটায় তো ওইখানে একটা দেখা যাচ্ছে যে অর্থনৈতিক বাধা আছে তাদের, কারণ আপনার ধরেন সবজি খেতে, অন্যান্য খাবার জন্য আপনার রান্না করতে হয়, সেই সময়টা তারা হয়তো 2-3টা কাজ করছে। তো এইসব বিভিন্ন কারণে ওইখানের এটার প্রকোপটা খুব বেশি। তাহলে তারা ফাস্ট ফুড খাচ্ছে মূলত দারিদ্র্যের কারণে, এবং অর্থনৈতিকভাবে যারা একটু তুলনামূলক পিছিয়ে আছে তারা এটা খায়, এবং সেটার কারণে তাদের স্বাস্থ্য সমস্যা বাড়ছে। জি, এমনি সবাই কিছু না কিছু খায়, কিন্তু যখন বেশিরভাগ ড্রাইভ করছে, দূরে যাচ্ছে, তখন হয়তো খেলো। কিন্তু অনেকের জীবনধারার মধ্যে এটা ঢুকে গেছে, 2-3টা কাজ করছে, সে একটা দোকানে কাজ করছে, একটা ক্যাশিয়ারে আরেকখানে কাজ করছে, যেখানে আমরা ফ্রেশ খাবার রান্না করার কিন্তু সময় নেই, ঘরে 2-3টা বাচ্চা আছে। হ্যাঁ, তো এটা যেহেতু নেই, এটা একটা। আরেকটা হচ্ছে আপনার স্কুলে বাচ্চাদের আগে ছিল, স্কুলের লাঞ্চে অনেক সময় পিৎজা দেওয়া হতো, বিভিন্ন রকমের খাবার দেওয়া হতো যেগুলো আসলে স্বাস্থ্যকর উপাদান না। হ্যাঁ, চিপস দেওয়া হতো, সফট ড্রিঙ্কস থাকতো। তো এখন ওগুলা সচেতনতা এসে গত 10 বছরে তারা অনেক জায়গায় স্কুলে ওই খাবারগুলো দেওয়া বন্ধ করেছে, সফট ড্রিঙ্কস দেওয়া বন্ধ করেছে। তো এই জিনিসগুলো আস্তে আস্তে ওরা চেষ্টা করছে কমিয়ে আনতে, এবং খেলাধুলায় অ্যাক্টিভ। ওখানে খেলাধুলার অনেক সুযোগ আছে, যদিও এই আধুনিক যুগের কারণে ভিডিও গেম তো বা ওই রকম কম্পিউটারের গেম সর্বগ্রাসী পুরো পৃথিবীতেই। কিন্তু ওরা যেটা করছে ওটা একদম আর্লি চাইল্ডহুড থেকে, কারণ কিছু গবেষণায় দেখা গেছে যে 14-15 বছর থেকে যারা একটু ওবিস বাচ্চা থাকে, স্থূলকায়, ফাস্ট ফুড খায় বা খাবারে অত রিচ খাবার খায়, 14-15 বছর থেকে কিন্তু তাদের কোরোনারি ভেসেলের ভেতরে অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ কিছু গবেষণায় এসছে। তো এটা কিন্তু খুব অ্যালার্মিং, কারণ আপনার এটা কিন্তু অনেকদিন আমরা দেখি 30-40-এ যে আর্লি অনসেট অফ মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা হার্ট অ্যাটাক, হৃদরোগের আক্রান্ত, ওটা ডক্টর রোবেদ আমিন আরও ভালো বলতে পারবেন বাংলাদেশের পরিসংখ্যানটা। তো এগুলো হচ্ছে, তো এগুলো কিন্তু ওখানেও হচ্ছে। তো এটা কমানোর জন্য খুব ছোটোবেলায় স্কুল থেকে স্বাস্থ্য শিক্ষা এবং আপনার পুষ্টি শিক্ষা এবং জীবন পদ্ধতিতে কিভাবে খেলাধুলাকে এনকারেজ করা, উৎসাহিত করা, অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। ডক্টর রোবেদ আমিন, আপনার কাছে ফিরে আসি। একটু আগে ডক্টর রুহুল আবিদ যে কথাটি বললেন যে যুক্তরাষ্ট্রের উদাহরণ থেকে আমরা শিখতে পারি, আমরা এখনও অতখানি ওই পর্যায়ে চলে যাই না, কিন্তু আমাদের আগে থেকে সুযোগ আছে পদক্ষেপ নেওয়ার। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তিনি বলেছেন যে এই অসংক্রামক রোগের বা দীর্ঘমেয়াদী রোগের ব্যবস্থাপনার সবচেয়ে কার্যকর ধাপ বোধ হয় সচেতনতা এবং এটার প্রতিরোধের জন্য ব্যবস্থা নেওয়া, এবং সেটি শুরু করতে হবে একদম বাচ্চাদের কাছ থেকে, ছোটোবেলা থেকে। বাংলাদেশের প্রেক্ষিতে যদি বাস্তবতায় বলেন যে এই জায়গাটায় কি ধরনের কাজ হচ্ছে, এবং আমরা কার্যকর কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নিতে পারছি কিনা যাতে আমরা এই ধারাটা ফেরাতে পারি। হ্যাঁ, ধন্যবাদ। আমি বলবো যে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একটা হচ্ছে যে এই অসংক্রামক রোগগুলো সাধারণত সারা জীবন ব্যাপী অথবা দীর্ঘমেয়াদী হয়, এবং 5টা ফ্যাক্টরকে আসলে চিন্তা করা হয়েছে আর কি, যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার জন্য। এগুলো আলোচনা করেছেন, যেমন ধরেন স্বাস্থ্যকর খাবার খাওয়া, অস্বাস্থ্যকর খাবারগুলোকে অ্যাভয়েড করা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি অথবা শারীরিক চর্চা করা। ধূমপানের কথাটাও একটু আসা উচিত বলে আমি মনে করি, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর। মদ্যপান আমাদের এখানে বাংলাদেশে হয়তো অনেক বেশি হয় না, কিন্তু মানসিক যেসব টেনশনগুলো, অ্যাংজাইটি, এগুলো কিন্তু অনেক বেশি আছে। তো এই যে ফ্যাক্টরগুলোর কথা বলা হয়েছে আর কি, এর পাশাপাশি আমরা যেসব জিনিসগুলো দেখতে পেয়েছি আমাদের বাংলাদেশে, কিন্তু দেখবেন ট্রান্স ফ্যাট বলে একটা বিষয় আছে, যেটা সরাসরি হার্ট অ্যাটাকের জন্য অনেক সময় দায়ী থাকে। এগুলোর মাত্রা নেওয়ার পরিমাণে, ভাজা পোড়া একই তেলে বারে বারে ভাজছে, এইসব খাবার খাওয়ার প্রবণতা অনেক বেশি। আরেকটা জিনিস আমরা দেখতে পেয়েছি যে আমাদের শহর ছাড়াও গ্রামের অঞ্চলেও এখন একেবারে ঘরের কাছাকাছি যোগাযোগ ব্যবস্থা এত ভালো হয়ে গেছে যে মানুষজন এখন আগের মতো অনেক বেশি গ্রামেও ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন। গ্রামে আপনার ঘরের কাছে যে মুদির দোকানটা ছিল, একসময় ওখানে দেখতেন যে সহজজাত জিনিস, চাল ডাল এইসব জিনিসগুলো বেশি বিক্রি হতো। এখন ওখানে আপনি দেখতে পাবেন যে চিপসের ছড়াছড়ি, ওখানে এখন সব ধরনের কোকা-কোলা, এনার্জি ড্রিঙ্কস থেকে শুরু করে একদম অ্যাভেলেবল। তো এই জন্য ঘরের বাচ্চাটা অথবা কিশোরটা খুব সহজে কিন্তু এটা পেয়ে যাচ্ছে। এই জন্য লাইফস্টাইল যে চেঞ্জের কথা বলা, এটা কিন্তু বাংলাদেশ কিন্তু অবজার্ভ করতেছে, এবং সেটার কারণেই কিন্তু আমাদের এই অসংক্রামক রোগের মাত্রাও অসংখ্যভাবে বেড়ে যাচ্ছে। আমি মনে করি 2টা পর্যায়ে তো কাজ করতে হবে। একটা হচ্ছে যে একেবারে রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে এগুলোর উপর কাজ করা, যাতে নতুনভাবে করে হাইপারটেনশন, ডায়াবেটিস থেকে অসংক্রামক রোগ না হয়, এটা একটা অংশ। আরেকটা আছে যাদের হয়ে গেছে তাদেরকে আমরা কি করব, এই 2টা অংশ, তাই না? তো 2টা জায়গাতে আমাদের সরকার কাজ করছে। একটা হচ্ছে যে আমরা এখন মেজর যে এনসিডি, বিশেষ করে হাইপারটেনশন, ডায়াবেটিস, সিওপিডি, ক্যান্সার, এগুলো নিয়ে কাজ করছি, বিশেষত হাইপারটেনশন, ডায়াবেটিস। মানে এই 2টা রোগকে আমাদের বাংলাদেশের পপুলেশনে কিভাবে এদেরকে অ্যাড্রেস করে, এদেরকে স্ক্রিনিং করে, দ্রুত স্ক্রিনিং করে, কারণ এদের তো কোনো সিম্পটম হয় না সাধারণত। তাদেরকে দ্রুত একেবারে গ্রামীণ অঞ্চলে স্ক্রিনিং করে তাদেরকে নিয়ে এসে
একটা ডায়াগনোসিস করে তাদেরকে ম্যানেজমেন্ট করা, তাদেরকে ওষুধ দেওয়া এবং তাদেরকে ফলো আপ করা এবং সেটা দীর্ঘমেয়াদী ফলো আপ করা। এই কাজটা কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে করছি এবং শুধু একাকী না, আমাদের সঙ্গে অনেক প্রাইভেট অর্গানাইজেশন কাজ করে। রুহুল আমিন সাহেব, উনার যে হাইফা আছে, উনারাও আমাদের সঙ্গে কাজ করেন। বাংলাদেশে অসংখ্য এনজিও আছে যারা এনসিডি নিয়ে কাজ করে, তারা গভর্নমেন্টের সঙ্গে সহযোগিতা করছেন। এখানে আইসিডিডিআরবি আছে, আপনার ব্র্যাক আছে, এটা ছাড়া অসংখ্য অর্গানাইজেশন, প্রায় ৬-৭টা অর্গানাইজেশন আছে যারা আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করে। আমাদের কাজটা হচ্ছে খুব সহজ, পপুলেশন বেজ একটা হাইপারটেনশন, ডায়াবেটিস, এদেরকে এনসিডি ম্যানেজমেন্ট মডেল নামে আমরা একটা মডেল করেছি, তার আওতাধীনে নিয়ে এসে ডায়াগনোসিস করে চিকিৎসা দেওয়া এবং সেটা প্রায় প্রান্তিক পর্যায়ে, একেবারে গ্রামীণ পর্যায় থেকে আমরা করার চেষ্টা করছি। মানে কমিউনিটি ক্লিনিকগুলোকে যাতে স্ক্রিনিং করা যায়, সেখান থেকে স্ক্রিনিং করে আমাদের কিছু এনসিডি কর্নার আমরা করেছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখানে যাতে রোগীগুলোকে নিয়ে আসা যায়। নিয়ে আসার পরে এই এনসিডি কর্নারে একেবারে আমি বলবো যে ডাটাবেস যাতে ঠিকমতো হয়, ইউনিক তাদের যে একটা আইডি থাকে, তার মাধ্যমে তাদেরকে আইডেন্টিফিকেশন করা, তাদেরকে রেজিস্ট্রেশন করার পাশাপাশি তাদেরকে ডায়াগনোসিস করা সঠিকভাবে এবং তাদেরকে চিকিৎসা দেওয়া। এই পুরো কাজটা একটা টিম বেইজ অ্যাপ্রোচের মাধ্যমে আমাদের এনসিডি কর্নারে করছি, যেখানে একজন ডাক্তার, একজন নার্স এবং একজন এসএসইএমও ওনারা সহযোগিতা করছেন। এর মাধ্যমে আমরা ইতোমধ্যে আমরা এটা শুরু করেছি ২০১৮ সালে একটা পাইলট প্রজেক্টের মাধ্যমে এবং খুব সারপ্রাইজিং যে এই কোভিডের মধ্যেও আমরা কিন্তু এত দ্রুত কাজ করে এটাকে স্কেল আপ করতে পেরেছি যে এখন ইতোমধ্যে আমাদের প্রায় ৬ লক্ষর মতো পেশেন্ট হয়ে গেছে। ফুল এই ৬ লক্ষ মানুষ হচ্ছে ডায়াবেটিস, হাইপারটেনশন, তাদেরকে কিন্তু আমরা ডায়াগনোস করে আমাদের চিকিৎসা দিচ্ছি এবং আমাদের কন্ট্রোল রেট অনেক ভালো। আমি কেন বলছি দেখেন, আমাদের যদি 60% কন্ট্রোল রেট হয়, তার মানে এই অল্প সময়ের মধ্যে আপনি প্রায় ১.৫ লক্ষ মানুষকে সম্ভাব্য হার্ট অ্যাটাক এবং স্ট্রোক থেকে রক্ষা করে ফেলতে পেরেছে। এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি বাংলাদেশ সরকারের, যে তাদের দলে তো নিশ্চিত হার্ট অ্যাটাক, স্ট্রোক হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। কারণ আমাদের এগুলোতে অসংক্রামক রোগ এবং এগুলোর সিমটম দেয় না এবং তারা সাধারণত ডায়াগনোসিস চট করে হয়ে যাচ্ছে। এখনো কোথায় ৫০ ভাগ হাইপারটেনশন ডায়াবেটিস রোগী আমাদের কিন্তু এখনো ডিটেকশনের আওতাধীনে আসেনি। এজন্য চ্যালেঞ্জটা অনেক বেশি, আমরা কাজ করে যাচ্ছি। আর রুহুল আমিন সাহেব যেটা বলেছেন এটা খুব গুরুত্বপূর্ণ, যে আমরা যদি প্রিভেনশনে কাজ করতে চাই, তাহলে তো আমাদের এই যে রিস্ক ফ্যাক্টরগুলো, খাদ্যাভ্যাস, আমাদের শরীর চর্চা এবং যেসব স্মোকিং থেকে শুরু করে অন্যান্য যেসব রিস্ক ফ্যাক্টরগুলো এভয়েড করা, এগুলোকে তো একসঙ্গে কাজ করে যেতে হবে। তো আমাদের কিছু স্কুল হেলথ একটা প্রোগ্রাম আছে। এই স্কুল হেলথের প্রোগ্রামের মাধ্যমে আমরা ১০০টা স্কুলে একটা পাইলটিং করেছি, যেখানে খুব বেশি যাইতে পারি, কিন্তু পাইলটিংটাতে আমরা দেখেছি যে আমাদের যেসব শিক্ষকরা আছে এবং যেসব ছাত্রছাত্রীবৃন্দ আছে, তাদেরকে যদি জিনিসগুলো বোঝানো যায়, তারা কি খাবারটা খাবে, কি খাবারটা তাদের জন্য অস্বাস্থ্যকর, কি খাবারটা তারা অ্যাভয়েড করবে, প্রতিদিন যে তারা শারীরিক চর্চা করবে প্রায় ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টা, বাচ্চা হলে ১ ঘন্টা হলে ভালো, অ্যাডাল্ট হলে ০.৫ ঘন্টা হলে এটলিস্ট চলবে। এই কি এক্সারসাইজটা ওনারা করবে এবং একই সঙ্গে যে ধূমপান কত ক্ষতিকর এবং অ্যালকোহল যে আপনারা স্পর্শ না করি অথবা না ছুঁই, কারণ এটার ক্ষতির মাত্রা অনেক বেশি। এই স্বাভাবিক যে তথ্যগুলো, এই তথ্যগুলো যদি শেয়ার করা যায় এবং লাইফস্টাইলটাকে যদি আমরা চেঞ্জ করে নিয়ে আসতে পারি, তাহলে হয়তো ভবিষ্যতে, আজকে থেকে না হোক, কারণ লাইফস্টাইল চেঞ্জ করা খুব সহজ না, কিন্তু খুব কঠিন একটা কাজ। তা কিন্তু ভবিষ্যতে হয়তো আমরা অনেক বেশি কাজ করব এবং নতুন যে সেক্টর আমরা নামছি, সেখানে আমাদের একটা ইম্পর্টেন্ট অংশই হচ্ছে প্রিভেনশন প্রমোশনের কাজ। যে রুহুল আমিন সাহেব একটা খুব সুন্দর কথা বলেছেন, স্কুল লাঞ্চ। আমাদের বাংলাদেশে কিন্তু স্কুল লাঞ্চ প্রোগ্রামটাই এখন পর্যন্ত আসে নাই। আমরা কিন্তু বেশ কয়েকটা স্থানে গিয়েছি। আপনি যদি স্কুল লাঞ্চটা হচ্ছে এমন একটা জিনিস, সেখানে যদি পুষ্টিকর খাদ্য আপনি ওদেরকে বুঝাতে পারেন এবং সেখানে যদি রাইস, মাছ, মাংস, ডাল, অর্থাৎ ডিম, যেসব পুষ্টিকর খাদ্য আছে, এগুলো যদি দেওয়া হয়, তাহলে কিন্তু আমার মনে হয় যে তারা বুঝতে পারবে স্বাস্থ্যকর খাবার কি এবং বাসায়ও কিন্তু একই রকম প্র্যাকটিস করতে পারবে। আমরা দেখেন স্কুল কলেজে পড়ার সময় আমাদেরকে দিত সিঙ্গারা, সমোসা, এগুলো তো ট্রান্সফ্যাট করে অনেক বেশি। কিন্তু সেখানে যদি একটা স্বাস্থ্যকর টিফিন দেওয়া যায়, তাহলে কিন্তু অনেক বেশি কাজ হবে। তো এগুলো নিয়ে আমরা ভবিষ্যতে কাজ করব। ফিজিক্যাল অ্যাক্টিভিটির একটা ন্যাশনাল গাইডলাইন আমরা তৈরি করে ফেলছি এবং সেটা সামনে প্রকাশিত হয়ে যাবে। এটা কাজ প্রায় শেষ। যাত্রার মাধ্যমে আমাদের বাংলাদেশের বিভিন্ন স্তরের, বিভিন্ন এইজের মানুষগুলো ফিজিক্যাল অ্যাক্টিভিটির ব্যাপারে উৎসাহ বোধ করে এবং তারা যারা করতে পারে। এই কয়েকটা কাজ কিন্তু আমরা ইতিমধ্যে করেছি এবং ভবিষ্যতে আরো। জি, অনেক ধন্যবাদ। খুব ইলাবোরেট, বিস্তারিতভাবে আপনি জানিয়েছেন আসলে, এবং আমরাও মনে করছি যে যারা আজকে শুনলেন, এগুলো এক একটা উদ্যোগ, কিন্তু বাস্তবায়নেরও কিন্তু অনেক চ্যালেঞ্জ আছে এবং সেখানে শুধু সরকারি না, প্রত্যেকের অংশগ্রহণের প্রয়োজন আছে। আমরা হয়তো সবাই যার যার জায়গা থেকে এই অংশগ্রহণের সুযোগটা নেব, সেটি একটি বিষয়। আমরা যদি এই প্রসঙ্গে ডক্টর রুহুল আবিদ আসি, যে
যেই খুব চমৎকার একটি কথা আপনি বলেছিলেন আগের প্রসঙ্গে, যে যেই খাবারটা ওখানে গরিব মানুষের খাবার, যেটি যেমন আপনি নাম বলেন নাই, কিন্তু ফেমাস অনেকগুলো ফাস্টফুডের চেইন আছে যেগুলো বাংলাদেশে এক দুইটা এখনও নাই, কিন্তু তারা যদি আসে তাহলে হুমড়ি খেয়ে পড়বে মানুষ। কিন্তু খাবারগুলো অস্বাস্থ্যকর হিসেবে ইতিমধ্যেই স্বীকৃত এবং সেটি ইতিমধ্যে ভূমিকা রাখছে। ওই ধরনের খাবার বাংলাদেশে একটা ফ্যাশন হিসেবে বিবেচিত হচ্ছে। তার মানে এখানে একটা কালচারাল কম্পোনেন্ট আছে। আমাদের এখানে কি ধরনের কাজ করলে এই খাবারটাকে ফ্যাশনের লিস্ট থেকে আমরা সরাতে পারবো এবং আসলে মানুষকে একটা সত্যিকার ধারণা দিতে পারবো, এটি মনে হয় একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট এখানে। হ্যাঁ, এটা তো আসলে আপনার অনেকটা কালচারাল বা সাংস্কৃতিক পরিবর্তনের মতো। যে ধরেন আপনার মাইন্ডসেট, যে মনে আমরা কি ভাবছি, যে কোনটাকে আমরা, ধরেন একটা সমাজ যদি চিত্রতারকাদেরকে বেশি দাম দেয়, সেখানে চিত্রতারকার দাম হবে, তাই না? কিন্তু যদি বিজ্ঞানীকে কোনো সমাজ দাম দিতে পারতো, কোনো সমাজই দেয় না মনে হয় পৃথিবীতে, যদি দিতে পারতো তাহলে কিন্তু সবাই বিজ্ঞানী হওয়ার জন্য অনেক বাচ্চা উদ্বুদ্ধ হতো। তো ওইভাবে আমার কাছে আপনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যে কি করলে আমরা এই মাইন্ডসেটটা চেঞ্জ করতে পারবো, যে এটা না। তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে নলেজ দিতে হবে, আমাদের যে ইনফরমেশনটা, যে একটা বার্গারে বা একটা পিৎজাতে কি থাকে, কত শতাংশ চিজ থাকে, সেখানে ট্রান্সফ্যাট, ডক্টর রুবেদ আমিন খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন, গুরুত্বপূর্ণ, যে ট্রান্সফ্যাট যেটা ক্ষতিকর একটা ফ্যাট, যেটাকে ডাইজেস্ট করা যায় না, ভাঙা যায় না, যেটা আপনার লেয়ার হয়ে জমা হয়ে আর্টারি ভেইনের মধ্যে, মানে ধমনী শিরার ভেতরে জমা হয়। এটা কিন্তু শরীর প্রসেস করে বের করতে পারে না অনেক এই ধরনের ফ্যাটগুলোকে, মানে কষ্ট হয়, জমে যায়। তো এটা যদি আমরা জানাতে পারি যে একটা বার্গারে কি আছে, কম্পোনেন্ট কী কী, ধরেন স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলেন স্কুল থেকে, টেলিভিশন, নিউজ মিডিয়া আপনাদের সহযোগিতায়, সবার সহযোগিতায়, আর ডক্টর রুবেদ আমিনদের যে ন্যাশনাল প্রোগ্রাম আছে ওটার ভেতরে ওনারা তো করছেনই, সাথে যদি আরও স্কুল থেকে শুরু করা যায় যে এটা আসলে এর ভেতরে এই ক্ষতিকর জিনিস আছে, এটা কি করতে পারে। যেমন ধূমপানের জন্য আমাদের একটা ক্যাম্পেইন আছে না, এখন তো দেখলাম সিগারেটের প্যাকেটে যে ধূমপানের ওখানে যে গর্ভবতী মায়ের ভেতরে যে ভ্রূণ আছে, সে ভ্রূণ যেন স্মোকটা পাচ্ছে। তো এটা দেখার পরে তো একটা মেয়ের জন্য খুব ইয়ে হবে। তো ওরকম যদি ইনফরমেশন প্যাকেজ করা যায়, ডেলিভার করা যায় সমাজে, যে এর ভেতরে কি কি আছে, সেটা কোথায় কোথায় যে জমে, ডক্টর রুবেদ আমিন যে বললেন স্ট্রোক, কার্ডিওভাস্কুলার, হার্ট অ্যাটাক, এগুলার কোনটা এটা থেকে হতে পারে, এটা একটা ইনফরমেশন দিতে হবে ওই খাবারগুলোর। আর বিকল্প যেটা হচ্ছে যে এগুলা খেলে বেটার, যেমন ধরেন আমরা স্কুল লাঞ্চ যে বললাম, আমেরিকাতে তো স্কুল লাঞ্চ বললাম, ওরা খারাপ খাওয়া, তো এখন ভালো চেষ্টা করছে। আমার ছোটোবেলায়, আমি তো ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে পড়তাম, তখন আমার মনে আছে আমরা তো ওই যে দুজন করে লাঞ্চের বক্স নিয়ে এসে সবাইকে দিতে হতো, আমরা 45 স্টুডেন্টস থাকতাম এক ক্লাসে। বেশিরভাগ সময় আমার মনে আছে আমরা একটা রসগোল্লা, একটা বান রুটি, এখন আমি জানি না কি হয়, কিন্তু বলছি যে ওই সময় আপনি চিন্তা করেন দুটোই কিন্তু আপনার সুগার অ্যান্ড কার্বোহাইড্রেট, তো এটা কিন্তু বরঞ্চ একটা কলা দিয়ে একটা অন্য কিছু দিলে ওটা কিন্তু হতো, তাই না? তো ওই যে সচেতনতাটা, ওটা এখন অনেক সচেতন মানুষ। তো আমার মনে হয় যে ওরকম কিছু করলে, যে এটা ব্যালেন্স খাবার, হ্যাঁ, যে তোমার কিছু সবজি থাকতে হবে, একটা কোনো ফল থাকতে হবে, আর খাবার যেটা খাবে ওটার মধ্যে যেন 3টা গ্রুপ থাকে, যে প্রোটিন, আমিষ, কার্বোহাইড্রেট, ভাতও অল্প থাকবে বা আলু যেটা, হ্যাঁ, আরেকটা হবে ওই যে নিউট্রিয়েন্টস, যেটা আপনার সালাদ থেকে বা সবজি থেকে আসবে, ফল থেকে আসবে, এবং ভাইটামিন সি যে প্রতিদিন শরীরে লাগে, যেটা থাকে না, স্টোর করে না, এই ভাইটামিনগুলো ধরেন আমরা স্কুলে পড়াই, কিন্তু ওটা কি বাস্তব জীবনে ওটার চর্চা হয় কিনা, তাই না? যে 2-3টা ভাইটামিন আছে যেটা আপনার প্রতিদিন লাগে, যেমন ভাইটামিন সি তার মধ্যে একটা, এবং এটা যদি খাবার গরম করা হয় নষ্ট হয়ে যাচ্ছে। তো এই ধরনের কতগুলো শিক্ষা স্কুল থেকে দেয়া হলে, বড়দেরও দেয়া হলে, তাহলে আমার মনে হয় যে এই পরিবর্তনটা আসবে। এবং খাবারের যেগুলো বললেন ফাস্টফুড, এই যে চিপস যেটা বললেন যে ডক্টর রুবেদ আমিন, যে চিপস হচ্ছে, আমি যেখানে যাচ্ছি দেখছি সব জায়গায়, এবং কেউ চিন্তা করছে না যে এটা কিছু, মানে সবাই যেন এমনি সাধারণভাবে খাচ্ছে, সোডা খাচ্ছে। তো এই জিনিসগুলো যদি বোঝানো যায়, আপনি যদি দিয়ে দেন যে এর ভেতরে এই আছে, এটা তো আর কোম্পানিগুলো দিবে না, কিন্তু তাই না, এটা কিন্তু প্রতিষ্ঠানগুলোর সুযোগ আছে। এক্স্যাক্টলি। এখানে ধন্যবাদ ডক্টর রুহুল আবিদ। অনেকে হয়তো ভাববেন যে আমরা অসংক্রামক ব্যাধি নিয়ে কথা বলতে গিয়ে কেন খাবার নিয়ে এত কথা বলছি, কিন্তু আপনি শুরুতে যেটা বলেছিলেন যে অসংক্রামক ব্যাধি হচ্ছে যেটা আসলে কোনো চিকিৎসা নাই, সুতরাং সে কারণে আমাদের এই ব্যবস্থাই নিতে হবে যাতে অসুখটা না হয়, এবং সেখানে খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি আমাদের এ কারণে এতখানি আমরা সময় কাটাচ্ছি এই বিষয়টায়। ডক্টর রুবেদ আমিন, আমরা প্রতিরোধের জায়গাটা অনেকখানি সময় কাটিয়েছি, এবং প্রতিরোধের যে আমাদের সকলের অংশগ্রহণ প্রয়োজন ব্যক্তিগত পর্যায়ে, আপনি খুব গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ তুলে এনেছেন, যে গ্রামে একসময় আমরা
মানুষকে দেখেছি যে তারা কায়িক পরিশ্রম করেছে, অসুখ বিসুখ কম হতো এই ধরনের। এখন কিন্তু সেখানে অনেক মানুষ ডায়াবেটিস আক্রান্ত হচ্ছে, হৃদরোগ হচ্ছে, ক্যান্সার হচ্ছে, এবং তার কারণও আপনি কিন্তু আইডেন্টিফাই করেছেন। আমরা যদি এই ধরনের অসুখ যখন হয়ে যায় কারো, প্রচণ্ড একটি স্ট্রেস বা চাপ তৈরি হয় পরিবারের উপর, এবং এর খরচ কিন্তু অত্যন্ত ব্যয়বহুল। সেখানে সরকার কি ধরনের পদক্ষেপ নিচ্ছে যাতে মানুষকে সহনীয়ভাবে এই চিকিৎসার আওতায় আনা যায়? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। এখন যেসব রোগগুলো সারা জীবন ব্যাপী অথবা দীর্ঘমেয়াদী হবে, তার তো খরচ আসলেই বেশি হবে, তাই না? এখন আমাদের বাংলাদেশে কিন্তু এইসব রোগগুলো সাধারণত মানুষজন যেটা করতো যে একজন ডাক্তারকে দেখাতেন প্রাইভেটলি, এবং তারপরে তাদের পকেট থেকে খরচ করে ওষুধগুলো কিনতো। তো এই ক্ষেত্রে দেখা গেছে আমাদের আউট অফ দ্য পকেট এক্সপেন্ডিচার এটার মাত্রাটা অনেক বেশি হয়ে গেছে, প্রায় 70% এর মতো। সারা পৃথিবীর তুলনায় আমি মনে করি আমাদের দেশের এই মাত্রাটা অনেক বেশি, এবং সরকারের তরফ থেকে খরচের মাত্রাটা হচ্ছে আর 23% এর মতো ছিল। তো এটাকে তো রিভার্স করে ফেলতে হবে, উল্টায় ফেলতে হবে। এই জন্য সরকারের তরফ থেকে যে আমাদের প্রোগ্রাম নেওয়া হয়েছে, এই প্রোগ্রামের মাধ্যমে একটা প্রিন্সিপাল ঠিক করা হয়েছে যে হাইপারটেনশন, ডায়াবেটিস যে রোগীগুলোকে আমরা ডায়াগনোস করবো তাদেরকে বিনামূল্যে আমরা ওষুধ। তো সরকারের কাছ থেকে 3টা ওষুধ হাইপারটেনশনের জন্য, 2টো ওষুধ ডায়াবেটিসের জন্য ঠিক করা হয়েছে, এবং পাশাপাশি যাতে স্ট্রোক এবং একই সঙ্গে হার্ট অ্যাটাক প্রিভেনশন করা যায় সেজন্য অ্যাসপিরিন এবং কোলেস্টেরল কমানোর জন্য অ্যাটোরোভাস্টিডিন, এই ধরনের ওষুধগুলো একেবারে বিনামূল্যে সরকার এনসিটি কর্নারের মাধ্যমে দিচ্ছে। এবং এটা খরচ হবে, কিন্তু খরচ হলেও এটা আসলে খরচ হিসাব করা ঠিক হবে না। আমি মনে করি যে এটা ইনভেস্টমেন্ট হিসাবে চিন্তা করতে হবে। আচ্ছা, আপনি যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু আপনি হার্ট অ্যাটাক থেকে স্ট্রোক, যেটা আমি বলেছি, দেখেন আমরা কিন্তু ১.৫ লক্ষ মানুষকে এটা ঠেকাতে পেরেছি গত ২ বছরে। সেটা যদি করতে পারেন তাহলে কিন্তু মানুষজন তো কার্যশীল হবে, তারা তো কাজ করতে পারবে, ফাংশনিং হবে, অনেক বেশি ইকোনমিতে আপনারা কন্ট্রিবিউট করতে পারবেন। তা আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ বলি। গত ৩টা বছর ধরে আমরা প্রায় ১০০ কোটি টাকার মতো ওষুধ দিচ্ছি, কিন্তু এই ১০০ কোটি টাকার ওষুধ আসলে তেমন কিছুই না আরকি সে তুলনায়। এটাকে যদি আপনি ডাবল, ট্রিপল এবং ১০ গুণও করেন তাহলেও কিন্তু এটা ফিল আপ করতে পারবেন বলে মনে হয় না। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আমরা সরকারি পর্যায়ে যেসব চিকিৎসাগুলো এনসিটি করার মাধ্যমে দিচ্ছি, তাতে ১০ থেকে ২০% হার্ডলি এই রোগীগুলোর কাভারেজ আমরা দিতে পারি। এর বেশি পারি না, কারণ আমাদের প্রাইভেট সেকশনটা অনেক বেশি কাভারেজ দেয়। এই যে ১০% আমরা কাভারেজ দিচ্ছি, তাতে একটা উপজেলায় যেসব রোগীগুলো থাকবে তাদেরকে যদি আমরা ধরেন ডায়াগনোসিস, চিকিৎসা করার জন্য ৳১০ খরচ করি, সেক্ষেত্রে আমাদের একটা হিসাব আছে, একটা বছরে একটা উপজেলা প্রায় ১২ কোটি টাকার মতো খরচ হয়, এবং আমাদের বাংলাদেশে কিন্তু ৪৯২টা উপজেলা আছে। তাহলে আপনি বুঝতেই পারছেন যে একটা বছরে আসলে কি পরিমাণ অর্থ শুধুমাত্র ওষুধ এবং স্বল্প খরচের কিছু ডায়াগনোসিস করার জন্য, হাইপারটেনশন আর ডায়াবেটিসকে যদি এই ২টা ওষুধকে আমরা অ্যাড্রেস করতে চাই তাহলে কিন্তু খরচ হবে। তো এই পরিমাণ অর্থগুলো তো আমাদেরকে আসলে সরকারের তরফ থেকে দিতে হবে, এবং সরকারের কাছ থেকে আমরা এই গত ৫ বছরে যারা পেয়েছি প্রায় দ্বিগুণ পরিমাণ অর্থ আমরা ভবিষ্যতে ৫ বছরের জন্য পাবো, যাতে আমরা আমাদের কাভারেজটা আচ্ছা। বাড়াতে পারি। কিন্তু এখানে এটা একটা বিশাল, এখানে বুঝতে পারছেন, খরচ আনতে পারে। জি, ডক্টর রবীন্দ্রনাথ, একটা ছোট প্রশ্ন করি যে সরকার কিন্তু আসলে অনেক উদ্যোগ নেন এবং সেগুলোর আন্তরিকতাও থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় যে বাস্তবায়নের জায়গাটায়, মানুষের কাছে পৌঁছানোর জায়গাটায় কিন্তু কিছু গ্যাপ তৈরি হয়। এই যে এনসিডি কর্নারের কথা বলছেন অথবা আরও যেসব পদক্ষেপের কথা, যে ওষুধগুলোর কথা বলছেন, এগুলো আসলেই সঠিক মানুষের কাছে, যার সত্যিকার অর্থে যার প্রয়োজন আছে, নিডি যিনি, অভাবী যিনি, তার কাছে পৌঁছাচ্ছে কিনা, এ বিষয়ে কি কোনো পদক্ষেপ বা পর্যবেক্ষণের কোনো ব্যবস্থা কি আছে আপনাদের এই প্রোগ্রামের ভেতর? আছে আমাদের এনসিডিসির তরফ থেকে আমরা যেটা করেছি, আমরা এই যে আমি বললাম যে হাইপারটেনশন ডায়াবেটিস রেজিস্ট্রেশন করছি, জি, ওই সময় কিন্তু আমরা তাদেরকে একটা বই দিই, সবুজ বই। আচ্ছা, ওই সবুজ বইটা আমাদের একেবারে প্রান্তিক পর্যায়ে যারা গ্রাম থেকে উঠে আসছেন, হ্যাঁ, তাদেরকে আমরা একটা জায়গায় বসাই তারপরে ওনাদেরকে একটা সময় নিয়ে প্রেশার, ডায়াবেটিস ভেবে তাদেরকে এটা দিই, এবং ওই রেজিস্ট্রেশন বইটা দেখাইলেই কিন্তু তাহলে তারা ওষুধগুলো পাচ্ছেন, ১ আচ্ছা, মাস পর পরে ফ্রি ওষুধটা নিয়ে যাচ্ছেন। তার মধ্যে যাদেরকে লিপিবদ্ধ করা হচ্ছে, তারা বর্তমান সময়ে হয়তো আমরা সবাইকেই দিচ্ছি, কিন্তু একটা সময় এসে যদি আমরা ঠিক করে ফেলতে পারি যে কারা আমাদের আর্থিক অবস্থা কেমন আছে, হুম, তখন আমরা সিলেক্টিভ করতে পারবো। কিন্তু প্রাথমিক পর্যায়ে তো এটা আপনি সিলেকশন করতে পারবেন না। জি, আরেকটা হচ্ছে আমাদের তো ইউনিভার্সাল হেলথ কাভারেজ ২০৩০ এর মধ্যে করতে হবে। এটা তো বাংলাদেশ সিগনেচারি। হুম, তাহলে ইউনিভার্সাল হেলথ কাভারেজ হলে আপনি সবাইকেই কিন্তু ইকুইটেবল ক্ষেত্রে রেখে সবাইকে কিন্তু ওষুধের ব্যবস্থা করতে হবে। আচ্ছা, আউট অফ দ্য পকেট এক্সপেন্ডিচার এর জন্য দেখা গেছে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট ফ্যাক্টর দায়ী হচ্ছে ওষুধ কিনা। ল্যাবরেটরি ডায়াগনোসিস, হ্যাঁ, কনসালটেশন ফি,
এগুলো কিন্তু অনেক বেশি আউট অফ দ্য পকেট এক্সপেন্ডিচার কিন্তু বাংলাদেশে করছে না, জি যেটা করছে ওষুধ। সেই জন্য আমি মনে করি বাংলাদেশ সরকারের এই উদ্যোগটা অসম্ভব প্রশংসনীয়, এবং এটাকে আমরা থেকে আরো লার্জ স্কেলে করতে হবে, যাতে এখানে অনেক বেশি ফান্ডিং সরকার করেন। সরকার হয়তো ভবিষ্যতে ইন্স্যুরেন্স থেকে শুরু করে কোনো একটা জায়গায় আসবেন স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির আওতাধীনে, জি কিন্তু যেটাই আনুক না কেন আপনাকে কিন্তু এই অর্থটা সরকারকে ইনভেস্ট করতে হবে, তা নাহলে কিন্তু ওপি কমাতে পারবেন। সেটি আরেকটা ভালো খবর বলি আপনাকে, ডায়াবেটিসের জন্য আমরা গত 2 বছর থেকে কিন্তু ইনসুলিন কিনছি। এখন বাংলাদেশের সরকার ইনসুলিনও দিচ্ছে বিনা পয়সায় ডায়াবেটিস রোগীকে, বিশেষ করে যাদের টাইপ 1, তা নাহলে তো ওরা মারাই যাবে, বুঝছেন না? টাইপ 1 তো ইনসুলিনের উপর তাদের লাইফ ডিপেন্ড করে। এই জন্য আমাদের প্রাইম মিনিস্টার, যিনি অ্যাম্বাসেডর হয়েছেন ডায়াবেটিসের জন্য, ওনার একটা ডিক্লারেশন ছিলেন যে আমরা আমাদের বাংলাদেশের মানুষকে বিনামূল্যে ইনসুলিন দেব। সেটাও কিন্তু আমরা আমাদের অন্তর্ভুক্ত হয়েছে। অনেক ধন্যবাদ ডক্টর রুবেদ আমিন, এবং সরকারের এই সৎ উদ্যোগগুলো আসলেই আমাদের মানুষের কাজে লাগুক সেই প্রত্যাশা আমরা সকলে রাখি। ডক্টর রুহুল আবিদ, আমরা প্রায় শেষের দিকে অনুষ্ঠানের, কিন্তু একটি চমৎকার প্রসঙ্গ তুলেছেন ডক্টর রুবেদ আমিন, যে একটা পর্যায়ে কিন্তু আমাদের মানুষদেরকে আরও বেশি ফলো করতে হবে, এবং এই অসুখগুলো যেহেতু লাইফ লং জীবনভর বহন করছে, সে কারণে আমাদের দেখতে হবে যে তার জীবনভর আসলে অসুখটা কী পরিমাণ প্রোগ্রেস করলো। এখানে ডিজিটাল ট্র্যাকিং যেটা, অথবা আধুনিক যে প্রযুক্তি আছে, মোবাইল প্রযুক্তি আছে, এগুলো কিভাবে ব্যবহার করা যায়, এবং আপনার যে সংগঠন হাইফা, সেখানে এ ধরনের কিছু প্রযুক্তিগত উদ্ভাবন আপনারা করেছেন, এর সফলতা সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, কারণ ডক্টর রুবেদ আমিন যেটা বললেন শেষে উনি উল্লেখ করেছেন ইউনিভার্সাল হেলথ কাভারেজ বা সবার জন্য স্বাস্থ্য। তো সবার জন্য স্বাস্থ্য, বাংলাদেশ কিন্তু সিগনেটারি এটার। 2030-এর মধ্যে সবার জন্য স্বাস্থ্য হবে। আমরা এর আগে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল জানতাম 2015-তে, আমরা অনেকগুলো ভালো ভালো প্যারামিটার পেয়েছি, শিশু মৃত্যুর হার, গর্ভবতী। কিন্তু এখানে সবার জন্য স্বাস্থ্যতে কিন্তু শুধু অসংক্রামক ব্যাধির জন্য না, এই সবার জন্য স্বাস্থ্য কিন্তু হচ্ছে যে প্রত্যেক নাগরিকের কোয়ালিটি, অ্যাক্সেস টু কোয়ালিটি হেলথ কেয়ার, মানে তাদের কিন্তু সুযোগ থাকতে হবে উন্নত বা চিকিৎসার গ্রহণের। তো এটা হচ্ছে কিন্তু স্টেটমেন্ট ইউনিভার্সাল হেলথ কাভারেজ। তা আপনি 18 কোটি লোককে যদি আপনি এই সুস্বাস্থ্যের অধীনে আনতে চান বা এই স্বাস্থ্য দিতে চান ইউনিভার্সাল হেলথ কাভারেজ, তাহলে আপনার ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড সিস্টেম ছাড়া কিন্তু উপায় নাই। কারণ কাগজ দিয়ে দিয়ে তো কতজন আপনি দেখবে, তারপরে আসবে, ধরেন আজকে যে এসছে 3 মাস পরে এলো, তাকে কিভাবে খুঁজে ওই বই থেকে বার করবেন? তো এই জন্য ইলেকট্রনিক হেলথ রেকর্ড খুব সিম্পল হতে হবে, যেটা এখন দেশের অনেক জায়গায় হচ্ছে। সিম্পল হতে হবে, সহজে ব্যবহার করা যেতে পারে, ইন্টারনেট না থাকলেও ব্যবহার করবে, ইন্টারনেট যখন কানেক্টেড হবে তখন সেন্ট্রাল ডেটাবেসে যাবে, কিন্তু ওইখানে যেন করা যায়। তো এটা বাংলাদেশ সরকার এবং বিশেষ করে ডক্টর রুবেদ আমিনের যে অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তরের এনসিডিসি, তারা খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। এটা হচ্ছে প্রাইভেট পাবলিক পার্টনারশিপের মতো। উনি যে অর্গানাইজেশনগুলোর নাম বললেন, এবং আমাদের অর্গানাইজেশন হাইফা, এদের সাথে মিলে দেশের অনেক অঞ্চলে, অনেকগুলো উপজেলাতে, হ্যাঁ, যেমন আমরা প্রধানত করছি নোয়াখালী উপজেলাতে, এরপরে আবার কক্সবাজারে করছি। তো এই উপজেলাগুলোতে আপনার এনসিডি কর্নার, যেটা প্রত্যেক উপজেলাতে এনসিডি নন কমিউনিকেবল, এখানে একজন নার্স একজন ডাক্তার অথবা দুজন নার্স একজন ডাক্তার থাকে, তারা ওই যে সবুজ বইটা ডক্টর রুবেদ আমিন যেটা বলেন যে ওটা লিখে আসলে ওই বইটা নিয়ে বারবার আসবে, তারা 1 মাস পর অন্তর আসবে, ওষুধ নিয়ে যাবে, তাদের মাপা হবে, ওই বইয়ে লেখা থাকবে। ওইটাকে রিপ্লেস করে আমরা এখন ডিজিটালে যাচ্ছি। তো অলরেডি আমরা গত 6 মাসে অনেকগুলো উপজেলাতে এটা করেছি এনসিডি কর্নারে, ডক্টর রুবেদ আমিনদের সহযোগিতায়, মানে ওনারাই করছেন, আমরা সাহায্য করছি আর কি ওনাদের সংস্থা ইয়েতে এনসিডি কর্নারে। ওইখানে পুরোটা ডিজিটাল হচ্ছে। তো এই ইলেকট্রনিক হেলথ রেকর্ডটার সুবিধা কি হচ্ছে, একজন 1 মাস আগে এসছে, সে কি ছিল আপনি ড্যাশবোর্ডে দেখতে পারবেন, ডাক্তার দেখতে পারবেন 3 মাসে। যেমন এখন ন্যাশনাল প্রোটোকল কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর বানিয়েছে, খুবই মানে আধুনিক। প্রত্যেক উপজেলায় গেলে আপনি লেখা দেখবেন, যদি ব্লাড প্রেশার হয়, হাইপারটেনশন, অ্যামলোডিপিন প্লাস লোসার্টান তারপরে স্টেপ, তারপরে যদি না হয় অ্যামলোডিপিন, লোসার্টান এবং হাইড্রোক্লোরোথাইল। খুব সুন্দর। তারপরে দুটো ওষুধের কথা বলেছেন ডক্টর রুবেদ আমিন, যে মেটফরমিন এবং গ্লিকাজাইড, হ্যাঁ, এরকম ওষুধগুলো দিতে হবে এই ন্যাশনাল প্রোটোকলে। তো আপনি যখন ইলেকট্রনিক হেলথ রেকর্ড আপনি দেখতে পাচ্ছেন যে ওর হয় নাই, 3 মাস খাচ্ছে, তাহলে এখনও কন্ট্রোলে আসে নাই, তাহলে তাকে আবার পাল্টে দিল, ওই পাল্টানোর ডেটটা থাকবে আবার কতদিন পরে। তো ইলেকট্রনিক্যালি আপনি এটা যখন হচ্ছে, অনেকগুলো উপজেলায় হয়েছে, ইভেন কমিউনিটি ক্লিনিকে হয়েছে ইয়েতে আপনার কক্সবাজারে। তো এটা কিন্তু সাংঘাতিক একটা শক্তিশালী জিনিস হতে যাচ্ছে, এবং এটাতে পুরো ডেটাটা স্বাস্থ্য অধিদপ্তরে যাচ্ছে। এমআইএস দেখতে পারবে, ডক্টর রুবেদ আমিন দেখতে পারবে, ওনারা পলিসি মেকাররা ডিসিশন নিতে পারবে, জাতীয়ভাবে কিন্তু সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে উদ্যোগগুলো। অনেক ধন্যবাদ ডক্টর রুহুল আবিদ।
এবং ডক্টর মোহাম্মদ রুবেদ আমিন, আপনাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি যুক্ত হওয়ার জন্য। আসলেই নতুন ধরার অসুখ আমাদের ভিতরে আসছে, নতুন ব্যবস্থাপনার টুল বা যন্ত্রপাতিও কিন্তু আমাদের হাতে এসছে, সেগুলো বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করাটাই হচ্ছে আমাদের কাজ। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, ভবিষ্যতে আবার আপনাদের সাথে যুক্ত হব। ধন্যবাদ। দর্শক, শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজন। আমরা আজকের যে আলোচ্যসূচি যেটি ছিল, বিষয় যেটি ছিল অসংক্রামক রোগ বিষয়ে আমরা কথা বলেছি। রোগ ব্যাধির পরিমাণ বাড়ছে, হয়তো হৃদরোগের কথা শুনছি, ক্যান্সারের কথা শুনছি, কিন্তু আজকে যে দুজন বিশেষজ্ঞ আমাদের সাথে ছিলেন তাদের কথা এটাও উঠে আসছে যে এই রোগগুলোর ব্যবস্থাপনায় কিন্তু নতুন পদক্ষেপ এসছে, নতুন প্রযুক্তির ব্যবহার করার সুযোগ তৈরি হয়েছে। আমরা আশা করব এই সম্মিলিত প্রয়াসে আমাদের সামনে স্বাস্থ্য ব্যবস্থায় যে নতুন চ্যালেঞ্জ এসছে সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা সফল হব, সেই আশাবাদ রেখে আজকের মতো শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আয়োজন।